হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আমাদের রেলওয়ে পিওয়াইকিউ সিরিজের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এবং আজকের ক্লাসে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে লাইভ প্রসেস, যেটা গত শনিবারে একটা ক্লাস গেছিল এবং আজকে আরেকটা ক্লাস যাচ্ছে। আগের দিনের যে ক্লাসটা গেছিল সেখানে আমরা শুধুমাত্র প্রাণীদের দেহে যে সমস্ত লাইভ প্রসেসগুলো চলে সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব উদ্ভিদের দেহে যে সমস্ত লাইভ প্রসেসগুলো চলে, অর্থাৎ সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন এবং বাষ্পমোচন প্রক্রিয়া। এগুলোই আজকের ক্লাসের আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত এমসিকিউ গত পরীক্ষায় এসেছে সেইগুলোকেই আজকের ক্লাসে আলোচনা করা হবে। আশা করছি তোমরা সকলে আজকের ক্লাসের জন্য প্রস্তুত রয়েছো এবং আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার জন্য স্ক্রিনে। উদ্ভিদ যে পদ্ধতিতে তার দেহে উপস্থিত অতিরিক্ত জল বর্জন করে দেয় সেই পদ্ধতিকে কি বলা হয়? তাহলে আমরা এই সম্বন্ধে একটু দেখে নিই আমাদের এনসিইআরটির বইতে কি বলছে এই বিষয় সম্বন্ধে। বলছে দেখো, দ্য লুজ অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ভেপার ফ্রম দি এরিয়াল পার্ট অফ দ্য প্লান্ট ইজ নোন অ্যাজ ট্রান্সপিরেশন। তো ট্রান্সপিরেশন যেটাকেই বলা হয় বাষ্পমোচন, যেটাকেই বলা হয় বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। অর্থাৎ উদ্ভিদ তার দেহ থেকে বাষ্প আকারে তার এরিয়াল পার্ট মিন্স পাতার কথা বলছে, সেই পাতার মাধ্যমে তার দেহ থেকে যে জল রয়েছে সেই জলটাকে বাষ্প আকারে বের করে দেয় বা হারিয়ে ফেলে। এই যে প্রসেস, সেই প্রসেসটাকেই বলা হয় ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। আমাদের এটাই এখানে জিজ্ঞাসা করেছে যে পদ্ধতিতে উদ্ভিদ তার দেহে উপস্থিত অতিরিক্ত জল বর্জন করে দেয় বা তার দেহে থাকা জলটাকে হারিয়ে ফেলে বা ছেড়ে দেয় পরিবেশে, সেই পদ্ধতিকে কি বলা হয়? তাহলে সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। তাই অপশন সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে বাষ্পমোচন প্রক্রিয়া সম্পন্ন হয় ড্যাশের দ্বারা। তাহলে বাষ্পমোচন প্রক্রিয়াটা এটা সম্পন্ন করা হয় কোনটির মাধ্যমে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো বাষ্পমোচন এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় উদ্ভিদের পাতায়, আর উদ্ভিদের পাতার মধ্যে উপস্থিত পাতার নিচের দিকে বেশ কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়, যে ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। তাহলে উদ্ভিদের বাষ্পমোচন প্রক্রিয়া যেটার মাধ্যমে সম্পন্ন হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্র। অপশন বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে রক্ষীকোষ নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদ্ধতির সঙ্গে যুক্ত? তাহলে রক্ষীকোষ কোন পদ্ধতির সঙ্গে যুক্ত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে কি, যে আমাদের যে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের পাতা রয়েছে, পাতার নিচে কি হচ্ছে ছিদ্র থাকে। এটা দেখো উদ্ভিদের পাতার একটা হচ্ছে যে পাতার যে কলা আছে মেসোফিল কলা, সেই মেসোফিল কলার একটা গঠন এখানে দেখানো হয়েছে। তো এই মেসোফিল কলায় মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্ট রয়েছে, যার ফলে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে, যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। আর এটা হচ্ছে পাতার ওপরের দিকটা, আর এটা হচ্ছে পাতার নিচের দিকটা। এখানে দেখো লেখাই আছে লোয়ার এপিডার্মিস, এটাকে লেখা আছে আপার এপিডার্মিস। এই যে নিচের দিক, এই নিচের দিকে যে ফাঁকা ছিদ্রের অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার সেই পত্ররন্ধ্র। এটাকে যদি তুমি এরকম জুম করে দেখো তাহলে তুমি এইরকম একটা গঠন দেখতে পাবে, যে গঠনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে মাঝখানে যে অংশটা যেটাকে বলা হয়েছে স্টোমাটা বা এটাকেই বলা হয় পত্ররন্ধ্র। আর এই যে দুপাশে যে যে তুমি অংশটা দেখতে পাচ্ছ, এই যে দুপাশে যে অংশটা দেখতে পাচ্ছ, এই দুটো অংশকেই বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। তাহলে এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে যে রক্ষী কোষ নিম্নলিখিত কোন পদ্ধতির সঙ্গে যুক্ত। তাহলে রক্ষী কোষ কোথায় থাকে? পত্ররন্ধ্রে থাকে। আর আগের কোশ্চেনে দেখলাম পত্ররন্ধ্র কোন প্রক্রিয়াকে সাহায্য করে? বাষ্পমোচনকে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাষ্পমোচন প্রক্রিয়া, যেটার সঙ্গে রক্ষী কোষ জড়িত। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে রক্ষী কোষগুলি ফুলে ওঠে যখন ড্যাশ প্রবাহিত হয়, যার কারণে পত্ররন্ধ্রগুলি খুলে যায়। তাহলে আমরা এখানে দেখে নিই একটু থিওরিটা বলছে দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য পোর ইন দি ফাংশন অফ দ্য গার্ড সেল। অর্থাৎ এই যে পত্ররন্ধ্রের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখো পত্ররন্ধ্রের এই যে গার্ড সেল রয়েছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা অবস্থায় রয়েছে আর এটা পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় রয়েছে। তাহলে এই যে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া, এই বিষয়টা নির্ভর করে এই রক্ষী কোষ বা গার্ড সেলের ওপর। গার্ড সেল
শ্যালো হোয়েন ওয়াটার ফলো ইনটু দেম, অর্থাৎ গার্ড সেলগুলোর মধ্যে যখন জল প্রবেশ করে তখন গার্ড সেলগুলো মোটা হয়ে ওঠে বা স্ফীত হয়। তার ফলে কি হয়? ক্লোজিং দ্য স্টোমাটা পোর টু ওপেন। তার ফলে কি হচ্ছে? কজিং দ্য স্টোমাটা পোর টু ওপেন। তার ফলে কি হচ্ছে? এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্র সেটা কি হয়েছে? ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। তাহলে যখন গার্ড সেলের মধ্যে জল প্রবেশ করে গার্ড সেলটা মোটা হচ্ছে বা স্ফীত হচ্ছে, তখন কি হচ্ছে? স্টোমাটা ওপেন হয়ে যাচ্ছে, মানে পত্ররন্ধ্র খুলে যাচ্ছে। একই রকম ভাবে যখন গার্ড সেল থেকে কি হচ্ছে? জল বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? সেটা চুষকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? দেখো, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা সংগঠিত হয়। তাহলে এখানে আমাকে বলছে রক্ষী কোষগুলি ফুলে ওঠে মানে স্ফীত হয় যখন কি হচ্ছে? এর মধ্যে জল প্রবাহিত হয়, যার কারণে পত্ররন্ধ্রগুলি খুলে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর দাঁড়িয়ে যাবে অপশন এ, জল। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। বলছে বাষ্পমোচনের হার হ্রাস পায় নিম্নলিখিতগুলির মধ্যে কোন অবস্থায়? তাহলে বাষ্পমোচন মানে পরিবেশে উদ্ভিদ থেকে জল বেরিয়ে যাচ্ছে, উদ্ভিদের দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে পরিবেশে। তাহলে মনে করো পরিবেশটা তাহলে কিরম হতে হবে? অবভিয়াসলি পরিবেশ রুক্ষ শুষ্ক হতে হবে। আমরা নর্মালি পড়েছি বাষ্পমোচন, আমরা এ পদ্ধতি পড়েছি, ইভ্যাপোরেশন পড়েছি, যেটাকে বাষ্পায়ন বলা হয়, ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশন আর বাষ্পমোচন একটা সেম প্রসেস। ইভ্যাপোরেশন যে কোনো অবস্থায় যে কোনো স্থলের জল বা তরল পদার্থের ওপরের স্তর থেকে হতে থাকে, আর বাষ্পমোচন উদ্ভিদের পাতার মাধ্যমে জল বেরিয়ে যাওয়ার যে পদ্ধতি সেটা। এবার এই বাষ্পায়ন আর বাষ্পমোচন এই দুটো কখন হবে? যখন পরিবেশটা রুক্ষ শুষ্ক থাকবে, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম থাকবে, তখন এই পদ্ধতিটা সবচাইতে বেশি হবে। তাহলে দেখো, যদি তাপমাত্রা উচ্চ হয় তাহলে কি হবে? পরিবেশ রুক্ষ শুষ্ক এখনকার পরিবেশ, তার ফলে কি হবে? এখন বাষ্পমোচন বেশি হবে। তাই জন্য গরমকালে উদ্ভিদকে বেশি পরিমাণ জল দিতে লাগে। তাহলে বাষ্পমোচন কি হবে? তাপমাত্রা বেশি থাকলে হবে। উচ্চ আর্দ্রতা, দেখো উচ্চ আর্দ্রতা মানে, আর্দ্রতা মিন্স হচ্ছে পরিবেশে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকলে তাকে বলা হয় আর্দ্রতা। তাহলে উচ্চ আর্দ্রতা অর্থাৎ পরিবেশে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি বাষ্পমোচন বেশি হবে? নিশ্চয়ই হবে না, কারণ পরিবেশে জল রয়েছে, আর তো জল নিতে চাইবে না। তাহলে এই পরিবেশে আর্দ্রতা থাকলে সেখানে কি হবে? বাষ্পমোচন কম হবে। তাপমাত্রা বেশি থাকলে বাষ্পমোচন বেশি হবে। উচ্চ সূর্যলোক অর্থাৎ প্রচণ্ড সূর্যের তাপ রয়েছে, তাহলে কি হবে? পরিবেশ শুষ্ক হবে, তার ফলে কি হবে? বাষ্পমোচন বেশি হবে, তাহলে এটাও হ্রাস করবে না। নিম্ন আর্দ্রতা, নিম্ন আর্দ্রতা মানে আর্দ্রতা কম, মানে বাষ্পের জলীয় বাষ্প কম রয়েছে পরিবেশে, তার ফলে কি হবে? জলীয় বাষ্প বেশি করে টানবে, তার ফলে নিম্ন আর্দ্রতায় কি হবে? বাষ্পমোচনের হার বেশি হবে, সেটা কম হবে না। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে অপশন ডি, উচ্চ আর্দ্রতায় এই বাষ্পমোচন বেশি পরিমাণ হবে। নেক্সট কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উৎপন্ন গ্যাসীয় পদার্থ হলো। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উৎপন্ন গ্যাসীয় পদার্থ কোনটি, সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া দেখি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি হয়? কার্বন ডাই অক্সাইড এবং জল, সূর্যলোক এবং পাতায় উপস্থিত ক্লোরোফিল, এই দুটোর উপস্থিতিতে বিক্রিয়া করে কি করে? কার্বোহাইড্রেট তৈরি করে, অক্সিজেন তৈরি করে এবং জল তৈরি করে। এই যে অক্সিজেন উৎপন্ন হলো, এটাই হচ্ছে গ্যাসীয় পদার্থ। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ সেটা কি? অক্সিজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ কি? সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়ালো? অপশন সি, অক্সিজেন গ্যাসীয় পদার্থ। এটা বর্জ্য পদার্থ এই জন্যই কারণ এই অক্সিজেনটা উদ্ভিদের দেহে কোনো কাজে লাগে না। উদ্ভিদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসাবে অর্থাৎ অতিরিক্ত উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়, যেটা উদ্ভিদের দেহে কোনো কাজে লাগে না, তাই জন্যে এটাকে উদ্ভিদের দেহের বর্জ্য পদার্থ বলা হয়। তাই অপশন সি, অক্সিজেন, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। তার আগে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে এগুলোকে পড়ে রাখবে। নেক্সট বলছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোন উপাদানটির প্রয়োজন হয়? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোন উপাদানের প্রয়োজন হয়? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দেখো বলছে 12 অণু জল এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। এছাড়া কি লাগে? এছাড়া আলোক শক্তি লাগে, যেটা সূর্যের থেকে পাওয়া যায়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করার জন্য কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোকের প্রয়োজন হয়। তাই অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। কিভাবে এবং কখন উদ্ভিদ বর্জ্য পদার্থ হিসাবে অক্সিজেন উৎপাদন করে? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, সেটা বর্জ্য পদার্থ আমরা জানি,
কিন্তু তোমাকে বলেছে কখন হয়। এখানে দেখো শ্বসন প্রক্রিয়ায় হয়, সেটা বাতিল, শ্বসন প্রক্রিয়া হয় বাতিল, কিন্তু তোমাকে বলেছে সালোক সংশ্লেষের দিনের বেলায় আর সালোক সংশ্লেষের রাতের বেলা। তার মানে বুঝতে হবে আমাদের যে সালোক সংশ্লেষ হচ্ছে উদ্ভিদের, সেই সালোক সংশ্লেষ দুটো পর্যায়ে হয়। তার একটা দশা থাকে যেটাকে বলা হয় আলোক দশা, আলোক দশা। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অন্ধকার দশা, আরেকটাকে বলা হয় অন্ধকার দশা। অর্থাৎ একটা দশায় আলোর প্রয়োজন হয় তাই ওকে আলোক দশা বলে, আরেকটা দশায় আলোর প্রয়োজন হয় না তাকে অন্ধকার দশা বলে। তাহলে এবার কোন দশাতে অক্সিজেন উৎপন্ন হয় সেটা আমাকে জানতে হবে। তার জন্য একটু নোটস আছে, দেখে নাও। আলোক নির্ভর দশা বা যেটাকে বলা হচ্ছে আলোক দশা, এটা কোথায় ঘটে? এটা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে ঘটে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে উদ্ভিদের পাতার মেসোফিল কলার কোষের ভিতর, সেই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড যে অংশ আছে, সেল চ্যাপ্টার পড়বে, সবকিছু জানতে পারবে। সেই থাইলাকয়েড ঝিল্লির মধ্যে এই আলোক দশার বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। এখানে কি ঘটে? এখানে ঘটে জলের অণুগুলো বিভক্ত করার জন্য ফটোলাইসিস নামক প্রক্রিয়াটা ঘটে। এই ফটোলাইসিসের ফলে কি হয়? জলের অণু ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন হয়, জলের অণু ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আলোক দশা, সেখানে কি হচ্ছে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাই আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে দিনের বেলায়, মিন্স হচ্ছে যেটা আলোক দশা। কারণ দিনের বেলায় একমাত্র সূর্যলোক পাওয়া যাবে, আর সেই সূর্যলোকের ভিত্তিতেই তোমার জলের অণু ভেঙে গিয়ে কি হবে? অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে অক্সিজেন উৎপন্ন হয় কোথায়? দিনের বেলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এটা সালোক সংশ্লেষের আলোক দশা, যেটা কেবলমাত্র সূর্যলোকের উপস্থিতিতেই এটা সম্পন্ন হয়। সূর্যলোক না থাকলে এই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে না, তাই জন্যই এটাকে বলা হয় আলোক নির্ভর প্রক্রিয়া। নেক্সট আমরা চলে যাচ্ছি, নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের সময় ঘটে না? তাহলে সালোক সংশ্লেষের সময় কোন প্রক্রিয়াটা ঘটে না সেটা তোমার কাছে জানতে চেয়েছি। চলো একটু নোটস দেখে নিই, এনসিইআরটি কি বলছে। বলছে ফটোসিনথেসিস প্রসেসের সময় নিম্নলিখিত প্রক্রিয়াগুলো ঘটে। এক নম্বর কি বলছে? অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই দি ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিল দ্বারা আলোক রশ্মির শোষণ, এটা ঘটে। দু নম্বর বলছে কনভার্সন অফ লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি, স্প্লিটিং অফ ওয়াটার মলিকুল ইনটু দি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ জলের অণু ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় এবং লাইট এনার্জি সেটা কেমিক্যাল এনার্জিতে পরিণত হয়। অ্যান্ড রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট, এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জলের অণুর বিয়োজন, আমরা দেখতে পেলাম যে জলের অণু ভেঙে এই অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে এই প্রক্রিয়াটা ঘটে সালোক সংশ্লেষের সময়, এই প্রক্রিয়াটা ঘটে। আলোক শক্তির শোষণ, সেটা দেখতে পেলাম অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল, এটা ঘটে। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের বিজারণ, আমরা দেখতে পেলাম কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি উৎপন্ন করে? কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে এই প্রত্যেকটা প্রক্রিয়া ঘটে, কিন্তু অক্সিজেনের শোষণ হয় না। তাই এটা আমাদের সঠিক হবে, কারণ অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বোহাইড্রেট ড্যাশ রূপে সঞ্চিত থাকে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উৎপন্ন কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে? সেটা শ্বেতসার রূপে সঞ্চিত হয়। কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত হয়? শ্বেতসার রূপে সঞ্চিত হয়। তোমাদের কাছে একটা কোশ্চেন, যেটা এইচডব্লিউ হিসাবে দিলাম, জানি তোমরা কেউ করবে না, তবু দিলাম, যে এই যে কার্বোহাইড্রেট আমরা মানুষ বা প্রাণীদের দেহে কি রূপে সঞ্চিত হয় সেটাকে একটু কমেন্ট করে আমাকে জানিও, দেখবো কজন তোমরা সঠিক উত্তর দিতে পারলে। চলো, আখ গাছ ড্যাশকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার জন্য অন্যতম দক্ষ উদ্ভিদ। তাহলে আখ গাছ ড্যাশকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার জন্য দক্ষ উদ্ভিদ, সেটা হবে অপশন সি, সূর্যালোক। আখ গাছ সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এটা একটা অন্যতম দক্ষ উদ্ভিদ এই জন্য কারণ আখ গাছের সালোক সংশ্লেষ অনেক বেশি মাত্রায় হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হার আখ গাছের বেশি। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? সূর্যলোকের থেকে সূর্যলোক সেটা কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাই জন্য আখ গাছ কি হচ্ছে? এই সূর্যলোকের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার একটা অন্যতম দক্ষ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়? আমরা যদি সেই আগের বিক্রিয়াটাই দেখে থাকি তাহলে দেখব কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং জল উৎপন্ন হয়।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন, কার্বোহাইড্রেট, জল অর্থাৎ সবকটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কোন পর্যায়ে গ্লুকোজ উৎপন্ন হয়। আমরা কি বলেছি, সালোক সংশ্লেষ দুটো পর্যায় হয়, আলোক দশা হয়, অন্ধকার দশা হয়। আলোক দশা মানে যেটা আলোক নির্ভর দশা, আর অন্ধকার দশা মানে যেটা হচ্ছে কি আলোক নির্ভর নয়, সেই ধরনের দশাটাকে বলা হয়, বা আলোক স্বাধীন দশা সেটাকে বলা হয় হচ্ছে তোমার অন্ধকার দশা, অর্থাৎ যে দশার জন্য আলোর প্রয়োজন হয় না। তো এই আলোক স্বাধীন দশা বা যেটাকে বলা হয় কেলভিন চক্র, বলছে এইটা হয় কোথায়, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে ঘটে। এটা কোথায়, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে ঘটে, যেটা থাইলাকয়েড ঝিল্লির বাইরে। ওটা থাইলাকয়েড ঝিল্লির ভিতর ঘটছিল কোনটা, সেটার প্রসেসটা হচ্ছে আলোক দশা। আর আলোকবিহীন দশা বা আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা সেটা স্টোমাতে ঘটে, যেটা থাইলাকয়েডের মধ্যে ঘটে। এখানে কি হয়, এখানে এই হচ্ছে এই দশাতে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ রূপান্তরিত হয়। এই দশাতে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্লুকোজে রূপান্তরিত হয়। তাহলে সেটা কোথায় হয়, অন্ধকার দশায়। অন্ধকার দশাকে কি বলা হয়, কেলভিন চক্র বলা হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে কেলভিন চক্র, যে পর্যায়ে গ্লুকোজ উৎপন্ন হয়। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী 14 নম্বর কোশ্চেনের দিকে। 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সর্বোচ্চ হয়। তাহলে সালোক সংশ্লেষ সর্বোচ্চ হয় কোন বর্ণের আলোয়। তাহলে আমরা যদি একটু নোটস দেখে নিই, তাহলে নোটসে বলছে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে 390 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলোক রশ্মি কিন্তু সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। তবে যে 7টি বর্ণের আলোক রশ্মি আসে তার মধ্যে সবচাইতে ভালো সালোক সংশ্লেষ হয় লাল এবং তারপর নীল বর্ণ। লাল এবং নীল বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সবচাইতে ভালো হয়। আর সবচেয়ে খারাপ হয় সবুজ বর্ণের আলোয়, কারণ উদ্ভিদের পাতা সবুজ, তার ফলে কি হচ্ছে, সবুজ বর্ণের আলোটাকে প্রতিফলিত করে দেয়, সেটা শোষিত হয় না। যেগুলো শোষিত হয় আমরা জানি একটা কিছু সবুজ দেখাচ্ছে মানে সবুজ বর্ণকে প্রতিফলন করছে, বাদবাকি বর্ণগুলোকে শোষণ করছে। তাই সবুজ বর্ণের আলোয় অবভিয়াসলি সালোক সংশ্লেষ ভালো হবে না, তার কারণ সবুজ বর্ণটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। বাট অন্য বর্ণ যেগুলো থাকছে তার মধ্যে লাল এবং নীল বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সবচাইতে ভালো হয়। তাহলে আমাদের অপশানে আছে লাল, তাই আমরা অপশান ডি লাল বর্ণের আলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসাবে বেছে নেব। তো আমাদের এই সমস্ত ব্যাচগুলোতে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে এবং এই মুহূর্তে মান্থ এন্ড সেল অর্থাৎ তোমাদের মাস শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মে মাস শেষ হয়ে যাচ্ছে, সেই উপলক্ষে কিন্তু আমাদের 30% ডিসকাউন্ট অফার চলছে। তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। এগুলো হচ্ছে লাইভ ব্যাচ, 5ই মে থেকে এই প্রত্যেকটা ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এটা হচ্ছে লক্ষ্য ব্যাচ, যেটা শুধুমাত্র এনসিইআরটি বই থেকে লাইন বাই লাইন পড়ানো হচ্ছে এবং এনসিইআরটি এক্সাম্পলারের সলিউশন এবং তার পাশাপাশি এনসিইআরটি বইয়ে যে সমস্ত কোশ্চেন আছে তার সলিউশন, সেগুলোকে এই ব্যাচটার মধ্যে কমপ্লিট করানো হবে। এছাড়া আমাদের কিছু রেকর্ডেড ব্যাচ রয়েছে যেগুলোতে অলরেডি ক্লাস কমপ্লিট করা আছে। যারা লাইভ ব্যাচের প্রয়োজন নেই, যারা মোটামুটি এক প্রকার প্রিপারেশন রয়েছে, একটু তাদের রিভিশন করার জন্য, একটু ঝালিয়ে নেওয়ার জন্য প্রয়োজন, তারা কিন্তু এই রেকর্ডেড ব্যাচগুলোতে ভর্তি হয়ে তুমি তোমার রিভিশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারো। অ্যান্ড এই সমস্ত ব্যাচ তুমি কোথায় পাবে, আমাদের অ্যাপ্লিকেশন ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে গেলে পারেই তুমি এই সমস্ত ব্যাচগুলোকে পেয়ে যাবে এবং তোমার প্রয়োজন মতন ব্যাচে তুমি ভর্তি হতে পারবে। এবং প্রত্যেকটা ব্যাচে কিন্তু মান্থ এন্ড স্পেশাল অফার চলছে, অর্থাৎ 30% ডিসকাউন্ট। তার জন্য এই যে কোডটা দেওয়া রয়েছে এই কোডটাকে ইউজ করবে, 30% ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের যা কোর্স ফি রয়েছে তার উপর। নেক্সট আমরা চলে যাচ্ছি 15 নম্বর কোশ্চেন। বলছে মরুভূমি অঞ্চলে থাকা উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলো হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ, যাদেরকে বলা হয় ক্যাকটাস। ক্যাকটাসের একটা অন্যতম উদাহরণ হচ্ছে ফণিমনসা। তাহলে এই যে ফণিমনসা, এ কিসের মাধ্যমে সালোক সংশ্লেষ করে, কাণ্ডের মাধ্যমে। তো ফণিমনসা বা ওর মতন যে সমস্ত কাঁটা জাতীয় উদ্ভিদ যাদেরকে ক্যাকটাস বলা হয়, যারা মরুভূমি অঞ্চলে জন্মায়, তারা কিসের মাধ্যমে সালোক সংশ্লেষ করে, তারা কাণ্ডের মাধ্যমে সালোক সংশ্লেষ করে। তাই অপশান বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে অন্যান্য যে অপশানগুলো দেওয়া রয়েছে, মূলের মাধ্যমে কারা করে, বৃতির মাধ্যমে কারা করে, দলমণ্ডলের মাধ্যমে কারা করে, এগুলো কিন্তু পড়ে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান নয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান নয় কোনটা, সেটা অক্সিজেন। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোক প্রত্যেকটাই দরকার হয়। তাই সঠিক উত্তর অপশান এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে সবুজ উদ্ভিদের পাতায় উপস্থিত কোন পদার্থটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে।
তাহলে পাতায় উপস্থিত কোন পদার্থটা সালোক সংশ্লেষে সাহায্য করে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, পাতায় উপস্থিত ক্লোরোফিল, সেটা কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন বলছে মাইটোকন্ড্রিয়ার ভিতর অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেট ভেঙে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটার হিসাব তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা যদি দেখি যে শ্বসন প্রক্রিয়া দুটো পর্যায়ে সম্পন্ন হয়, এখানেও দুটো পর্যায় আছে, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে যেটা হয় সেটাকে বলা হয় ক্রেবস চক্র, যেটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এখানে কি হয়, পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারিত হয় অক্সিজেনের উপস্থিতিতে, কারণ এটা অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে। তার ফলে কি হয়, শক্তির মুক্তি ঘটে, 3 অণু কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা পেয়ে গেলাম সেটা অপশন ডি, 3 অণু কার্বন ডাই অক্সাইড গঠিত হয় বা উৎপন্ন হয় কখন? যখন মাইটোকন্ড্রিয়ার ভিতর অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেট ভেঙে যায়, তখন 3 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 19 নম্বর কোশ্চেন। বলছে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার ফলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি উৎপন্ন হয়? তাহলে উদ্ভিদের যখন শ্বসন প্রক্রিয়া ঘটছে তখন কি কি পদার্থ উৎপন্ন হচ্ছে? শ্বসন প্রক্রিয়া ঘটলে পারে কার্বন ডাই অক্সাইড, জল এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে। অপশন ডিতে কার্বন ডাই অক্সাইড, জল এবং অক্সিজেন যেগুলো উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়ার ফলে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, সেটা 20 নম্বর কোশ্চেন। বলছে যদি একটি উদ্ভিদের শ্বসন হার সালোক সংশ্লেষ হারের তুলনায় বেশি হয় তাহলে কি ঘটবে? মনে করো সাপোজ একটা উদ্ভিদের শ্বসন বেশি হচ্ছে, সালোক সংশ্লেষ কম হচ্ছে, তার ফলে কি ঘটবে? তার ফলে যেটা ঘটবে, ওর দেহে খাদ্য তৈরি হবে না, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় কি হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সেটা ভেঙে গিয়ে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, শক্তি এবং জল উৎপন্ন করছে। এবার সালোক সংশ্লেষ যদি কম হয় তাহলে তো কার্বোহাইড্রেট কম উৎপন্ন হবে, কিন্তু কার্বোহাইড্রেট কম উৎপন্ন হচ্ছে, উদ্ভিদের শ্বসন বেশি হচ্ছে, তার ফলে কি হবে, ওর দেহে খাদ্য খাবার থাকবে না, তার ফলে কি হবে, উদ্ভিদের মৃত্যু ঘটবে। তাই অপশন এ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে শ্বসন প্রক্রিয়ার সময় উদ্ভিদের পাতার কোন অংশ গ্যাসীয় পদার্থ বিনিময়ের হার বৃদ্ধি পায়? তাহলে গ্যাসীয় পদার্থ বিনিময় হবে কোথায়? তার জন্য ছিদ্রের দরকার, আর ছিদ্র কোথায় আছে? সেটা পত্ররন্ধ্রে আছে। তাহলে উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রে গ্যাসীয় বিনিময়ের হার বৃদ্ধি পায় কখন? যখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন। নেক্সট বলছে উদ্ভিদের পাতায় অবস্থিত পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশের সঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান কোন পদ্ধতির মাধ্যমে ঘটে? তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থের বিনিময়, সেটা সম্পন্ন হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। উদ্ভিদের ক্ষেত্রেও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। আমাদের দেহের ক্ষেত্রে ফুসফুসের মধ্যে অবস্থিত বায়ুথলি, তার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীববিজ্ঞানে একটি কোষে শক্তির মূল্য বলা হয়, বা যেটাকে বলা হয় এনার্জি কারেন্সি? তাহলে এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট সেটাকে বলা হয়। এবং এখানে এডিপি, এটার নামটাও মনে রাখবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটার মধ্যে ডাইফসফেট মানে দুটো ফসফেট পরমাণু থাকে, আর এটার মধ্যে 3টে ফসফেট পরমাণু থাকে, তাই একে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি যেটা কি হয়, শ্বসনের সময় শক্তি উৎপন্ন করে, যে সেই শক্তিটা এটিপি অনুরূপে সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতর, এই জন্যে এটিপিকে বলা হয় কোষের এনার্জি কারেন্সি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির মুক্তি ঘটে? তাহলে সব থেকে বেশি পরিমাণ শক্তির মুক্তি কোনটার মাধ্যমে ঘটে? সেটা হচ্ছে বায়বীয় শ্বসন প্রক্রিয়া, বা যেটাকে বলা হয় সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়া বা বায়বীয় শ্বসন প্রক্রিয়া অর্থাৎ সমস্ত বায়ুজীবী কোষে ঘটে। এই প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, আর এই প্রক্রিয়ার ফলে প্রায় 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, যেখানে অবাত শ্বসন প্রক্রিয়ায় 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তার মানে বুঝতে পারছো কত হিউজ পরিমাণ শক্তি এই প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বায়বীয় শ্বসন প্রক্রিয়া। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেনে আমরা চলে যাব, সেটা বলছে বসন্তকালের সময় উদ্ভিদ তার মূলে সঞ্চিত খাদ্য ড্যাশে স্থানান্তরিত করে। তাহলে বসন্তকালে উদ্ভিদ তার মূলে সঞ্চিত খাদ্য কোথায় স্থানান্তরিত করে? দেখো বসন্তকাল যখন হয় তখন কি হয়, উদ্ভিদ নতুন ফুল তৈরি হয়, উদ্ভিদের নতুন ফুল ফোটে। তাহলে বসন্তকালে নতুন ফুল ফোটে, নতুন পাতা গজায় উদ্ভিদে, কারণ শীতকালে সমস্ত পাতা ঝরে যায়। দেন তারপর বসন্তকালে কি হয়, উদ্ভিদের নতুন পাতা গজায়, নতুন ফুল ফোটার সময় হয়। তাহলে এই যে পাতা গজানো, ফুল ফোটা, এগুলো কোথা থেকে হয়? এগুলো সমস্তটাই মুকুল থেকে হয়। অর্থাৎ মুকুল বিকাশিত হয়ে কি হয়, পাতা উৎপন্ন হতে থাকে, মুকুল বিকাশিত হয়ে নতুন কাণ্ড তৈরি হয়, মুকুল বিকাশিত হয়ে কি হয়, ফুলে পরিণত হয়। তাই জন্যে এই সময়
উদ্ভিদের সব থেকে বেশি কাজ কোথায় হয়? মুকুলে হয়। তাই জন্য মূলের মধ্যে যে খাদ্য সঞ্চিত থাকে সেটা বসন্তকালে উদ্ভিদ কি করে? তার মুকুলের মধ্যে স্থানান্তরিত করে দেয়। তার ফলে মুকুল সেই খাদ্য খাবার ব্যবহার করে তার দেহে মানে তার মধ্যে শক্তি উৎপন্ন করে শ্বসন প্রক্রিয়ায়, এবং দেন সেই শক্তিটাকে কাজে লাগিয়ে পাতা গজানো, নতুন কাণ্ড তৈরি করা এবং ফুল উৎপাদন করা, সেই সমস্ত কাজগুলো করতে থাকে। তাই অপশন ডি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো যারা এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর ঠিক মতন ভালোভাবে করতে পারলে তাদের কোনো সমস্যা নেই, তাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। যারা প্রিপারেশন করতে পারলে না বা ঠিক মতন উত্তরগুলো করতে পারলে না, তাদেরকে বলবো সময় থাকতে সঠিক ডিসিশন নিয়ে প্রিপারেশন শুরু করো। কারণ এখনকার দিনে কিন্তু পরীক্ষায় নাম্বার বেশি না তুলতে পারলে কিন্তু কোনো লাভ হবে না, তাহলে ওই পড়াশোনার মতোই থাকবে। কারণ এখন প্রিপারেশন করতে গেলে তোমাকে 100% ডেডিকেশনের সঙ্গে কিন্তু প্রিপারেশন করতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় বেশি নাম্বার পাবে না, আর বেশি নাম্বার না পেলে কিন্তু পরীক্ষায় চান্স পাওয়া অনেক ডিলে হয়ে যাবে। তাই সেই জন্য বলছি, যদি তোমার প্রিপারেশানে একটুও ঘাটতি থাকে তাহলে আজই তোমার কিন্তু প্রিপারেশন শুরু করো। আর যারা মনে করছো যে এই রকম কনসেপচুয়াল এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, তাদের জন্য আমরা কিন্তু জেনারেল সায়েন্স, ম্যাথ এবং রিজনিংয়ের ওপর কনসেপচুয়াল ক্লাস করাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। তাই সেই সমস্ত ক্লাস সবটাই আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যাদের প্রয়োজন আছে তারা অ্যাপ্লিকেশনটাই যুক্ত হয়ে অতি শীঘ্র তোমার প্রয়োজন মতন ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো। ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক, এই সমস্ত কিছু তুমি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রোভাইড হবে এবং সেখানে তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি বলবো যে যারা পেড ব্যাচে যুক্ত হতে চাইছো না, যে নিজে নিজে প্রিপারেশন করছো, তাদেরকে বলবো অন্তত একবার এই বিজ্ঞানের সাফল্য ব্যাচের যা ক্লাস করানো আছে সেগুলোকে কমপ্লিট করো। তাতে তোমার বেসিক লেভেল জেনারেল সায়েন্সটা কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া আমাদের যে সমস্ত পিওয়াইকিউ সিরিজ চলছে এবং 1000 এমসিকিউ যে ক্লাস আছে সেগুলোকে করতে থাকো, তাতে তোমার প্রিপারেশন একটা তুলনামূলক এখন যা আছে তার তুলনায় ভালো জায়গায় যেতে পারে, এইটুকু আমি আশা রাখতে পারি। এছাড়া সকলকে বলবো যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো বা যারা রেগুলার ক্লাস করো, তাদেরকে সকলকেই বলবো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব করলে পারে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিক মতন তোমার কাছে পৌঁছে যাবে। এবং এতক্ষণ ক্লাস দেখার পর সকলকে একটাই জিনিস বলবো, অন্তত একটা লাইক করে যাও। তোমাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে আরও নতুন নতুন ক্লাস তোমাদের জন্য আনার জন্য। তাই এইটুকু মোটিভেশন তোমাদের কাছ থেকে আশা করি, কারণ এটার জন্য কোনো পয়সা খরচা হয় না, কিচ্ছু হয় না। আর একটা জিনিস সবাইকে বলবো, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, মানুষের উপকার করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তুমি যেভাবে এখানে এসে শিখছো, ঠিক এভাবে যাতে আরও 10 জন শিখতে পারে তার জন্য অবশ্যই করে শেয়ার করো, যাতে করে তোমার মতন আরও 10 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে তোমার মতনভাবে প্রিপারেশন করতে পারে এবং নিজের প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে গুড বাই।